হ্যালো বন্ধুরা, বাতাসে ভাসছে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর সৌরভ, যা এই সিরিজের শেষ সিজন। এই সিরিজের সিজন 4 এসেছিল 2022-এর মে ও জুলাই মাসে, মানে দুই ভাগে। গত 3-3.5 বছরে নিশ্চয়ই প্রায় অনেকেই স্ট্রেঞ্জার থিংসের স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে এসেছে। এই সিজন 5 এর কোথায় শেষ হবে আমি জানি না। ধরুন সিজন 6 শুরু হলো প্রফেসর ল্যাংডনকে দিয়ে, মানে বর্তমান সময়। কি ভাবছেন এই সিরিজে প্রফেসর ল্যাংডন কেন, বা কে এই ল্যাংডন? প্রফেসর ল্যাংডন হচ্ছে ডা ভিঞ্চি কোডের প্রফেসর ল্যাংডন, যিনি একজন সিম্বলিস্ট। কেন এই কথা বলছি সেটা বুঝতে হলে আপনাকে পড়তে হবে দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটি, যেখানে উঠে এসেছে আউট অফ বডি এক্সপেরিয়েন্স MK আল্ট্রা এর বিষয়গুলো। আর এগুলো কিভাবে মিশে আছে স্ট্রেঞ্জার থিংসের সঙ্গে তা আমরা আলোচনা করব। তাই প্রফেসর ল্যাংডনের প্রসঙ্গ তুলে রেখে শুরু করা যাক। স্ট্রেঞ্জার থিংস 4টা সিজন মিলিয়ে টোটাল 32টি এপিসোডের একটা সিরিজ। এই সিরিজটি মূলত কিশোর অ্যাডভেঞ্চার, সাইফাই, হরর, থ্রিলার জনরাকে ধরে এগোলেও এর একটা নিজস্ব ইউনিভার্স আছে, টাইমলাইন আছে। আমরা চেষ্টা করব সেই টাইমলাইন ধরে স্ট্রেঞ্জার থিংস এর গল্পটা বলতে। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই এলিয়েনকে কুকুর না ভেবে শুরু করা যাক স্ট্রেঞ্জার থিংস সিরিজটির এক্সপ্লেনেশন। হকিংস ন্যাশনাল ল্যাব ইন্ডিয়ানার হকিংসের মতো একটা ছোট্ট শহরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1953 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির আন্ডারে CIA এর তত্ত্বাবধানে গোপন রিসার্চ শুরু হয়, যার নাম MK আল্ট্রা। আর এই প্রোগ্রামের ইনচার্জ হচ্ছেন ডক্টর মার্টিন ব্রেনার। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মাইন্ড কন্ট্রোল ক্ষমতাকে ডেভেলপ করা, আর এই ক্ষমতাকে ডেভেলপ করার জন্য LSDর মতো ড্রাগের ব্যবহার করা হয়। 1959 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রমা নিয়ে ভিক্টর ক্রিল তার পরিবার সহ হকিংসের ক্রিল হাউসে ওঠে। ভিক্টরের সাথে আছে তার স্ত্রী ভার্জিনিয়া, মেয়ে অ্যালাইস এবং ছেলে হেনরি, যার বয়স 12। সেই সময় ভার্জিনিয়া তার ছেলে হেনরির সুপারন্যাচারাল পাওয়ারের অস্তিত্বের টের পায়, কারণ 12 বছরের বাচ্চারা যেখানে মাকড়সা দেখলে ভয় পায়, সেখানে সে মাকড়সাকে পুষতে শুরু করে এবং সে অন্যের মাইন্ড কন্ট্রোল করতে পারে। আর সরকার যখন কোনো সিক্রেট কাজ করে, তখন তার নিউজ কনস্পিরেসি থিওরি হিসেবে বাজারে ভাসতে থাকে। এছাড়া হকিংসের মতো ছোট্ট শহরে সেই মাপের কোনো হসপিটালও গড়ে ওঠেনি, তাই অনেক ক্ষেত্রেই হকিংস ন্যাশনাল ল্যাব সাধারণের জন্য ভরসার অন্য নাম হয়ে ওঠে। হেনরিও ব্যাপারটা বুঝতে পারে যে তার মা ভার্জিনিয়া সব বুঝে গেছে। এই কারণে হেনরি তাদের উপর মেন্টাল টর্চার শুরু করে। একটা সময় সে তার মা ভার্জিনিয়া এবং তার বোন অ্যালাইসকে খুন করে। সেই সঙ্গে তার বাবা ভিক্টরকে হয়তো খুন করত, কিন্তু এই ভিক্টরকে বাঁচিয়ে দেয় তার প্রিয় গান। অন্যের মনকে নিয়ন্ত্রণ করা মোটেও সহজ কাজ নয়, আর এসব কাজের একটা ধকল থাকে, সেটা সইতে না পেরে জ্ঞান হারায় হেনরি। আর সেই হেনরির যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে আবিষ্কার করে হকিংস ন্যাশনাল ল্যাবরেটরিতে এবং সে ডক্টর মার্টিন ব্রেনারের পরীক্ষার নতুন বিষয় হয়ে ওঠে। ওদিকে ভিক্টরের ধারণা স্ত্রী এবং মেয়ের সাথে তার ছেলেও মারা গেছে। সে নিজেই নানা হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ তার মাইন্ড কন্ট্রোল করছিল তার ছেলে। সব মিলিয়ে তার মানসিক অবস্থা এমন দাঁড়ায় যে সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী করতে থাকে এবং বন্দি অবস্থায় নিজের চোখকে ক্ষতবিক্ষত করে ফেলে, মানে অন্ধ হয়ে যায়। ডক্টর ব্রেনার সোটিরিয়া নামক একটা ডিভাইস তৈরি করে হেনরির ঘাড়ে ইমপ্ল্যান্ট করে দেয়। তাতে হেনরির উপর যেমন নজরদারিতে সুবিধা হয়, তেমনি তার সাইকোকিনেটিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ডক্টর ব্রেনার তার হাতে 001 একটা ট্যাটু আঁকে, অর্থাৎ সেই যে নতুন রিসার্চ শুরু করেছে তার প্রথম সাবজেক্ট হলো হেনরি। আর এই প্রোগ্রামের কোড নেম হলো ইন্ডিগো। আর এর আগের যে প্রজেক্ট ছিল MK আল্ট্রা, তার জন্য কিছু ভলেন্টিয়ার ম্যানেজ করে। তাদের একজন হলো টেরি ইভস। সেই প্রজেক্টের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করে টেরি, কিন্তু এসবের মাঝেই প্রেগনেন্ট হয়ে পড়ে টেরি। 1971 সালে টেরি একটা কন্যা সন্তানের জন্ম দেয়, আর ব্রেনার এই সন্তানকে নিজের ইন্ডিগো প্রজেক্টের জন্য সরিয়ে ফেলে। কিন্তু টেরি বুঝতে পারে তার সন্তানকে সরিয়ে ফেলা হয়েছে, তাই ব্রেনার টেরিকে ইলেকট্রিক শক, ড্রাগ এবং মেন্টাল টর্চারের মাধ্যমে উন্মাদ বানিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর টেরির মেয়ের নাম হলো জেন। তার হাতে যে ট্যাটু আঁকা থাকে তাতে লেখা থাকে 011, মানে 11, অর্থাৎ তার আগে আরো 10 জন আছে এবং এরপরও আরো বাচ্চা থাকতে পারে। 3 বছর বয়সে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে 008-এর। এরপরের ঘটনা চলে আসে 1979 সালে, যখন টেস্ট সাবজেক্ট হিসেবে 008কে আমরা আর দেখতে পাই না। যে কোনোভাবেই হোক 008 আগেই ল্যাব থেকে পালিয়ে গেছে বা অন্য কোথাও চলে গেছে। ততদিনে 001 ডক্টর ব্রেনারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছে। বাকিরা কেউ জানেই না যে হেনরি হচ্ছে 001। তাই 002 এর ধারণা সেই এই ল্যাবের সবচেয়ে বড়, মানে সিনিয়র।
আর 002 নিজেকে সবচেয়ে ক্ষমতাবান হিসেবে ভাবতে শুরু করে। আর সেখানে প্রতিদিনই বাচ্চাদের ক্ষমতাকে এনহ্যান্স করার জন্য কোনো না কোনো কার্যক্রম চলতেই থাকে। আর এমনই একটা খেলায় 011 002কে হারিয়ে দেয়, যা 002 কোনোভাবেই মেনে নিতে পারে না। এর কনসিকুয়েন্স হিসেবে 002 এবং তার গ্যাং নিয়ে অ্যাটাক করে, যা এই 011কে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। অন্যদিকে ডক্টর ব্রেনার যে নানাভাবে হেনরির উপর অত্যাচার চালায় তা বুঝতে পারে এই 011 এবং হেনরির জন্য একটা সিম্প্যাথি গ্রো করে। হেনরিও বুঝতে পারে এই 011-এর ক্ষমতা, আর হেনরি নিজের দুঃখের কথা শেয়ার করে এই 011-এর সাথে এবং জানায় তারা সবাই কিভাবে বন্দি অবস্থায় আছে এবং তার ঘাড়ে যেই স্যাটুরিয়ার প্ল্যান করা হয়েছে তাও তাকে জানায়। এর ফলে মায়া হয় 011-এর এবং পালানোর জন্য সেই স্যাটুরিয়া ঘাট থেকে বের করে আনে 011। তারপর 011কে একটা রুমে রেখে হেনরি বেরিয়ে পড়ে এবং চারপাশে চিৎকার শুনে 011 বেরিয়ে দেখতে পায় চারপাশে সবাই, মানে প্রত্যেকটা সাবজেক্ট, ডক্টর, নার্স সবাই মরে পড়ে আছে এবং শেষ ব্যক্তি হিসেবে সে খুন করে 002কে এবং হেনরি তার মূল ফিলোসফি এক্সপ্লেন করে 011-এর সাথে। সে মনুষ্যত্বকে নির্মূল করতে চায়, সময়, লাইফ সাইকেল এইসবের যে নিয়মের ঘেরাটোপ আছে তা ভাঙতে চায়। তাই 011কে তার সঙ্গে সে চায়, কিন্তু 011 বুঝতে পারে সে ভুল করে ফেলেছে এবং তাদের মধ্যে একটা সাইকোকিনেটিক লড়াই হয়। আর 011 তখনও তার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সেই লড়াইয়ে 011 ইন্টার ডাইমেনশনাল গেট খুলে ফেলে এবং হেনরিকে আপসাইড ডাউনে পাঠিয়ে দেয়। এর ফলে 011 কমায় চলে যায় এবং ডক্টর ব্রেনারের জ্ঞান ফিরলে সে ধরেই নেয় এসবের জন্য দায়ী 011 এবং সে দেখতে পায় আপসাইড ডাউনের গেট। সেই সঙ্গে তার জন্য রিসার্চের নতুন দরজা খুলে যায়। সে অন্য পৃথিবীতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে থাকে এবং 80-র দশকের শুরুর দিকে কোল্ড ওয়ার যখন চরমে, তখন 011কে কাজে লাগিয়ে সোভিয়েটের সেনা অফিসাররা কি প্ল্যান করছে তা আগেই জেনে ফেলে এই ব্রেনার। 1983 সালের 6 নভেম্বর সেই গেট দিয়ে ডেমাগর্গন পৃথিবীতে চলে আসে। আর ডেমাগর্গন ল্যাবে পৌঁছানোর পর যে হট্টগোল বাঁধে তাতে ল্যাব ছেড়ে পালিয়ে যায় 011 বা জেন। এখান থেকেই মূলত আমাদের স্ট্রেঞ্জার থিংসের গল্প শুরু হয়। আর এই সিরিজের গল্প হকিন্স শহরের 5টি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এর একটা হলো হুইলার পরিবার, টেড এবং ক্যারেন, তাদের 3 সন্তান, বড়জন ন্যান্সি, তারপর মাইক এবং সবার ছোট হলো হলি। অপরটি হলো সিনক্লিয়ার পরিবার, চার্লস এবং সুয়ের 2 সন্তানের একজন হলো লুকাস, আরেকজন হলো এরিকা। অপরটি হলো হেন্ডারসন পরিবার, ডিভোর্সের পর ক্লাউডিয়া তার ছেলে ডাস্টিনের সাথেই এই শহরে আছে। আরেকটি পরিবার হলো বিয়ার্স পরিবার, সেখানে জয়েস তার 2 সন্তান জোনাথন এবং উইলকে নিয়ে থাকছে। জয়েস বিয়ে করেছিল লনি বিয়ার্সকে, তবে জয়েসের ফ্যামিলিগতভাবে মানসিক সমস্যা ছিল এবং জয়েসের হলো অ্যাংজাইটি সমস্যা। এইসব কারণেই জয়েসের বিয়ে টেকে না। আরেকটা হলো হপার পরিবার, সেই পরিবারের সন্তান হলো জিম হপার। স্কুলে পড়ার সময় থেকেই জিম, জয়েস এবং বব 3জনই বেশ ভালো বন্ধু ছিল। তারপর জিমের পরিচয় হয় ডায়ানার সাথে। তাদের সন্তান সারার জন্ম হয় 1971 সালে। 72 সালে তারা শিফট করে নিউ ইয়র্কে। পরে জিমের মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে ডায়ানার সাথে ডিভোর্স হয়ে যায় এবং 1979 সালে হকিংসে ফিরে আসে এবং পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেয়। এই হলো পুরো 5 পরিবারের ব্যাকগ্রাউন্ড স্টোরি। 1983 সালে মাইক, লুকাস, জাস্টিন এবং উইল এই 4 জন খুবই ক্লোজ ফ্রেন্ড। তারা প্রায় মাইকের বাড়িতে ডানজেন্স এবং ড্রাগনস নামে একটা বোর্ড গেম খেলে। একদিন মাইকের বাড়ি থেকে খেলে বাড়ি ফেরার পথে মুখোমুখি হয় এক মনস্টারের, মানে ডেমাগর্গনের, যে উইলকে ভিন্ন একটা জগতে নিয়ে যায়, মানে আপসাইড ডাউনে নিয়ে যায়। পরদিন সকালে উইলকে কোথাও খুঁজে না পেয়ে জয়েস থানায় যায় জিমের কাছে। আগেই বলেছি তারা ছোটবেলার বন্ধু। তারা খুঁজতে শুরু করে উইলকে। তাদের সাথে উইলের 3 বন্ধু, মানে মাইক, ডাস্টিন ও লুকাসও খুঁজতে শুরু করে। এদিকে 011 হসপিটাল থেকে পালিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছায়, আর সেই রেস্টুরেন্টের মালিক হাতের ট্যাটু দেখে বুঝতে পারে তার নাম 11। ওদিকে ডক্টর ব্রেনার 011-এর জন্য পুরো শহরের ফোন কল টেপ করতে শুরু করে। রেস্টুরেন্টের মালিক যখন পুলিশকে কল দেয় তখন জেনে যায় ডক্টর ব্রেনার। তাদের এজেন্টকে 011কে ধরতে পাঠায়, কিন্তু 011 তার ক্ষমতা ব্যবহার করে পালায়। এসবের মাঝেই জয়েসের কাছে একটা ফোন কল আসে এবং অদ্ভুত কিছু আওয়াজ হয়, সেই সঙ্গে নিঃশ্বাসের শব্দ আসতে থাকে। তা শুনে জয়েস ধরেই নেয় এই নিঃশ্বাসের শব্দ
উইলের। আর উইলকে খুঁজতে গিয়ে মাইক, ডাস্টিন আর লুকাসের সাথে দেখা হয়ে যায় 011-এর। যেহেতু এই সিরিজ একটা শিশুতোষ সিরিজ, তাই এই সিরিজে বাচ্চাদের একটা বড় ভূমিকা আছে। আর 011 বিপদে আছে বুঝতে পেরে মাইক নিজেদের বাড়িতে লুকিয়ে রাখে এই 011-কে। আর 80-র দশকের বাচ্চাদের সাইকেলের প্রতি ঝোঁক, দুরন্তপনা, সেই সবই ফুটে ওঠে এই সিরিজে। 011 উইলের বাকি বন্ধুদের সে জানায় উইল আপসাইড ডাউনে আছে এবং ড্যামাগরগন তাকে অন্য ডাইমেনশনে নিয়ে গেছে, মানে আপসাইড ডাউনে নিয়ে গেছে। এদিকে আগেই বলেছি মাইকের বড় বোন ন্যান্সি, তার প্রেম স্কুলের সবচেয়ে ড্যাশিং ছেলে স্টিভের সাথে। টিনেজ প্রেমিক প্রেমিকারা একে অপরের কাছে আসার কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না, আর এখানেও তাই হয়। স্টিভ একটা পার্টি দেয় যেখানে গ্রুপ স্টাডির নাম করে পৌঁছে যায় ন্যান্সি এবং তার বন্ধু বারবারা। বাইরে যখন সবাই পার্টি করছিল তখন উইলের বড় ভাই জোনাথন জঙ্গলের মাঝে তাই হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে যায়, আর সন্দেহজনক কিছু নজরে পড়লেই ছবি তুলতে থাকে। আসলে জোনাথন একজন শৌখিন ফটোগ্রাফার, আর জোনাথনের ন্যান্সির প্রতি একটা আলাদা সফট কর্নার সবসময় ছিল। তবে জোনাথনের ব্রোকেন ফ্যামিলির সাথে ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্বের কারণে জোনাথন কখনোই নিজেকে সবার সামনে মেলে ধরতে পারেনি। ছবি তুলতে তুলতে একসময় দূরে পার্টির আওয়াজগুলো শুনতে পায় এবং সেখানে এগিয়ে গিয়ে দেখতে পায় ন্যান্সিকে, আর সেই সব ছবি তুলতে থাকে। আর পার্টি শেষে সবাই যখন যার যার নিজস্ব গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে চলে যায় তখন পুল সাইডে একা হয়ে পড়ে বারবারা, আর সেখান থেকেই হাওয়া হয়ে যায় বারবারা। এদিকে জয়েস বুঝতে পারে তার ছেলে উইল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে লাইটের মাধ্যমে। ওদিকে শহরের লেক থেকে উদ্ধার হয় উইলের মৃতদেহ। তাহলে কি উইল সত্যি মারা গেছে? আর যদি না মারা গিয়ে থাকে তাহলে আছে কোথায়? আপসাইড ডাউনে কিন্তু গেল কিভাবে বা ফিরবে কিভাবে? আর এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে স্ট্রেঞ্জার থিংস সিজন 1। সিজন 1-এর শেষ দিকে আমরা দেখতে পাই 011, যাকে সবাই এল নামে ডাকছে, সে ড্যামাগরগনদের সাথে লড়াই করতে গিয়ে নিজেই অন্য ইউনিভার্সে চলে যায়। মানে সে ড্যামাগরগনদের সাথে লড়াই করতে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। উইল আপসাইড ডাউন থেকে পৃথিবীতে ফিরে আসে এবং সুস্থ হওয়ার পর এক রাতে কাশির সঙ্গে তার একটা অদ্ভুত ব্যাঙাচির মতো একটা ছোট্ট জিনিস পেট থেকে বেরিয়ে আসে এবং হঠাৎ করে সে নিজেকে আপসাইড ডাউনে আবিষ্কার করে। যদিও পুরো বিষয়টাকে তার কাছে কল্পনার মতো মনে হতে থাকে এবং তার যে এই ফিলিংস, সেই ফিলিংসটা বাকি সবার কাছ থেকে গোপন রাখে। সিজন 2 শুরু হয় 1984 সালের হ্যালোওয়েনের ঠিক আগের সময়টা থেকে। পেনসিলভেনিয়ার পিটার্সবার্গ শহর। একটা দল ডাকাতি করে পালানোর সময় পুলিশকে বোকা বানানোর জন্য একটা টানেলের ধ্বংসের একটা ভিশন দেয়। আর এই যে ভিশনটা দেখাচ্ছে তার হাতেও একটা ট্যাটো আছে যাতে লেখা 008। 1974 সালে যাকে আমরা দেখেছিলাম জেন, মানে 011-এর সাথে। ইন্ডিয়ানাতে মাইকদের স্কুলে নতুন একটি মেয়ে আসে ম্যাক্স নামে। ম্যাক্সের এক ভাই আছে বিলি। বিলি আর ম্যাক্স দুজনই সৎ ভাই বোন। এই ম্যাক্সকে স্টক করে ডাস্টিন এবং লুকাস। উইলের সেই আপসাইড ডাউনের ভিশন ফিরে ফিরে আসতে থাকে, আর হকিন্স ল্যাবের নতুন প্রধান ডক্টর স্যাব ওয়ান্সের ধারণা তার এই আপসাইড ডাউনের ভিশন তা পুরোপুরি তার পোস্ট ড্রামাটিক স্ট্রেজের কারণে হচ্ছে। অন্য মিসিং গার্ড, মানে বারবারার বাবা মা তার মেয়েকে খুঁজে বের করার জন্য মারে বোম্যান নামের একজন ডিটেকটিভকে নিয়োগ দেয়। এই ডিটেকটিভের ধারণা 011 হচ্ছে রাশিয়ানদের স্পাই। জেন সিজন 1-এর শেষ দিকে ড্যামাগরগনদের সাথে লড়াই করতে করতে আপসাইড ডাউনে পৌঁছে যায়, কিন্তু জেন আবার পালিয়ে পৃথিবীতে ফেরত আসে। কিন্তু মাইকের বাড়িতে যেতে পারে না, কারণ মাইকের বাড়ি সরকারি অফিসিয়ালদের নজরদারিতে থাকে। ওদিকে হপারের সাথে দেখা হয়ে যায় জেনের, আর জেনের মাঝে হপার তার হারানো মেয়েকে খুঁজে পায়। তাই হপার তার বাড়িতে নিয়ে আসে জেনকে, আর পুরো পৃথিবীর কাছ থেকে জেনকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বাইরে বের হতে দেয় না এই হপার। জয়েসের সাথে প্রেম হয় স্কুল ফ্রেন্ড ববের। স্কুলে লুকাসের সাথে বন্ধুত্ব হয়ে যায় ম্যাক্সের। তবে বাকি বন্ধুরা ম্যাক্সকে তাদের ঠিক অংশ ভাবে না, জানিয়ে ম্যাক্স খুব বিরক্ত। আর ডাস্টিন তার বাড়িতে ডাস্টবিনে একটা অদ্ভুত প্রাণীর সন্ধান পায় যার নাম দেয় ডার্ট। এদিকে হপারের কাছে একটা কেস আসে। এক কৃষকের মিষ্টি কুমড়ার একটা বাগান আছে, সেই কুমড়া পাকার আগেই পচে যাচ্ছে, যার কোনো ক্লু খুঁজে পাচ্ছে না এই হপার। আর এসবের মধ্যেই উইল পুরোপুরি পজেসড হয়ে যায় শ্যাডো মনস্টার দ্বারা, আর উইলকে স্পাইয়ের মতো ব্যবহার করতে থাকে এই শ্যাডো মনস্টার, যাকে পরবর্তীতে আমরা মাইন্ড ফ্লেয়ার হিসেবে রিকগনাইজ করি। আর এসব কিসের লক্ষণ? একদিকে কুমড়ার বাগান নষ্ট হয়ে যাওয়া, উইলের পজেসড হওয়া, ডাস্টিনের ঘরে পাওয়া সেই প্রাণীটি কি? আর জেন কি হপারের ঘরেই থেকে যাবে নাকি নিজের অস্তিত্বের খোঁজে বেরিয়ে পড়বে? আর কি কি হবে তা জানতে হলে
দেখতে হবে এই স্ট্রেঞ্জার থিংস সিজন 2। সিজন 2 শেষ হতে হতে আমরা দেখি ডেমাগর্গনদের সাথে লড়াই করে মারা যায় বব। জেনকে হপার দত্তক নিয়ে নেয়। জোনাথন আর ন্যান্সির মধ্যে বন্ধুত্বটা প্রেমে পৌঁছায়। ম্যাক্স আর লুকাস এবং জেন আর মাইকের মধ্যে বন্ধুত্বের চেয়েও আরেকটু গভীর সম্পর্ক হয়। সিজন 3 এর গল্পটা শুরু হয় 1985 সালের গ্রীষ্মে। ডাস্টিন তার গার্লফ্রেন্ড সুজির সাথে যোগাযোগের জন্য একটা রেডিও টাওয়ার বসায়। এর মাধ্যমে রাশিয়ানদের একটা কোড পেয়ে যায়। ন্যান্সি এবং জোনাথন একটা পত্রিকা অফিসে চাকরি করে। তবে ন্যান্সিকে নারী হিসেবে প্রচুর কুরুচিপূর্ণ কথা শুনতে হয়। ন্যান্সি জোনাথন যেমন নিজের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য চাকরি করছে, একইভাবে স্টিভ একটা কাজ ম্যানেজ করে একটা আইসক্রিম পার্লারে। সেখানে তার সহকর্মী হলো রবিন। আর ঠিক সেই সময় শহরের সব ইঁদুর একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে জমায়েত হয়, মারা যাচ্ছে এবং সবার শরীর একত্রিত হচ্ছে। ববের মৃত্যুর পর জয়েসের প্রতি একটা ভালো লাগা তৈরি হয় হপারের মধ্যে। এসবের মধ্যে জয়েস খেয়াল করে তার বাড়ি এবং অফিসের সকল চৌম্বকীয় বস্তু তার শক্তি হারিয়ে ফেলছে। জয়েস যোগাযোগ করে উইলদের সায়েন্সের টিচারদের সাথে এবং পুরো বিষয়টা জেনে দেখা করে হপারের সাথে। এবং জয়েস সন্দেহ করে আপসাইড ডাউনের দরজা হয়তো আবার খোলা হচ্ছে। আর এইসবের মধ্যেই বিলি মাইন্ড ফ্লেয়ার দ্বারা পজেসড হয়। এবার মাইন্ড ফ্লেয়ার আর বায়বীয় কিছু থাকে না, একটা আকৃতিতে রূপ নেয় যা দেখতে অনেকটা মাকড়সার মতো। আর যখন এমন কিছু হচ্ছে তা ফিল করতে পারে উইল। আমরা আগের সিজনেই দেখেছিলাম ডাস্টিন আর স্টিভের মধ্যে বয়সের ব্যবধান থাকলেও একটা বন্ধুত্ব তৈরি হয়। এবং আগেই বলেছি স্টিভ এবং রবিন একটা আইসক্রিম পার্লারে কাজ করে, যেখানে বাচ্চাদের আইসক্রিম ফ্রি টেস্ট করার একটা সুযোগ দেয়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে লুকাসের ছোট্ট বোন এরিকা সেইখানে হাজির হয় প্রতিদিন। আর ডাস্টিন সেই রাশিয়ানদের কোড নিয়ে গেল স্টিভের কাছে, যেখানে জুটে গেল রবিন আর এরিকা। আর জেন বিলিকে সাইকোকিনেটিক ফলো করতে গিয়ে অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করে। আর তাই সেখানে জমে গেল জেন, লুকাস, উইল, মাইক, ম্যাক্স, ন্যান্স, জোনাথন। অন্যদিকে হপার, জয়েস আর ডিটেকটিভ মুরে। আর সব মিলিয়ে কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই স্ট্রেঞ্জার থিংসের সিজন 3। সিজন 3 শেষ হতে হতে আমরা দেখতে পাই জেন মানে 011 তার সাইকোকিনেটিক শক্তি হারিয়েছে। বিলি বাকিদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আর গোপনে রাশিয়ানদের আপসাইড ডাউনের দরজা খোলা হচ্ছে তা ঠেকাতে গিয়ে প্রাণ দেয় হপার। আর এই সব ঘটনা সবাইকে একরকম নাড়িয়ে দেয়। তাই জয়েস তার 2 ছেলে উইল এবং জোনাথনকে নিয়ে হকিন্স ছেড়ে চলে যায়। আর বিলির মৃত্যু ম্যাক্সকে দারুণভাবে শোকে ডুবিয়ে দিয়েছে। এরপর সিজন 4 এর গল্প শুরু হয় 1986 গ্রীষ্মে। জয়েস তার পুরো পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ায় সেটেল হয়েছে। বাকি সবাই কোনো রকমে অ্যাডজাস্ট করে নিলেও জেন কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারে না। এমনকি মাইকের সাথে তার লং ডিস্টেন্স রিলেশনও সুতোর মতো ঝুলছে। ম্যাক্সও মানসিকভাবে ক্লান্ত এবং সে সবার কাছ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলছে। লুকাস স্কুলের বাস্কেটবল টিমে জায়গা করে নেয়। এর পাশাপাশি ডাস্টিন, মাইক আর এরিকা হেলফায়ার নামক একটা ক্লাবের সদস্য হয়। আর বাস্কেটবল টিমের চিয়ার লিডারদের একজন হলো ক্রিসি। তার অদ্ভুত কিছু ভিশন আসতে থাকে। বিশেষ করে সে একটা গ্র্যান্ডফাদার ক্লক দেখতে পায়। আর এসব থেকে মুক্তি পেতে হেলফায়ার ক্লাবের লিডার এডির কাছ থেকে ড্রাগ কেনে। কিন্তু ড্রাগ নেওয়ার আগেই এডির সামনে মারা যায় ক্রিসি। এদিকে হপারকে আমরা দেখতে পাই রাশিয়ার জেলে। হপার আপসাইড ডাউনের গেট বন্ধ করতে গিয়ে যে বিস্ফোরণ হয় তাতে জ্ঞান হারায় এবং রাশিয়ার সেনারা হপারকে বন্দি করে রাশিয়া পাঠিয়ে দেয়। এই লজিকটা বেশ হাস্যকর লেগেছে। বিস্ফোরণ হয়েছে হকিন্সে। এরপর আমরা দেখেছিলাম আমেরিকান সৈন্যরা এসে রাশিয়ানদের বন্দি করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউই হপারদের খুঁজে পায় না। এবং বন্দি রাশিয়ান সৈন্যরা কিভাবে হপারকে বন্দি করে রাশিয়া নিয়ে গেল সেটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। যাই হোক, সামারের ছুটিতে মাইক ক্যালিফোর্নিয়ায় আসে জেনের কাছে। আর সেখানে নানা ঝামেলায় ইউএস পুলিশ জেনকে তুলে নিয়ে যায়। আবার ইউএস আর্মিও তাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। এদিকে জয়েসের কাছে রাশিয়া থেকে একটা পার্সেল আসে, যার মারফত সে জানতে পারে হপার জীবিত। এবং ডিটেকটিভ মুরকে নিয়ে জয়েস উড়াল দেয় রাশিয়াতে। অন্যদিকে ক্রিসির পর ন্যান্সির সহকারী রিপোর্টার ফ্রেড, এরপর বাস্কেটবল টিমের এক সদস্য প্যাট্রিকও মারা যায় একইভাবে। যদিও বাস্কেটবল টিমের ক্যাপ্টেন জেসনের ধারণা এই সবই এডির কাজ, কিন্তু ন্যান্সি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে খুঁজে পায় ভিক্টর ক্রেইলকে। তার সাথে কথা বলে বুঝতে পারে পছন্দের গানই পারে সেই পজেসড অবস্থা থেকে ফিরিয়ে আনতে। এবং ম্যাক্স যখন পজেসড হয়ে যায় তখন বুঝতে পারি এসব করছে ভেকনা।
কিন্তু কে এই ভেকনা, সে কিভাবে আপসাইড ডাউনে পৌঁছালো, জেন কি তার হারানো শক্তি ফিরে পাবে, আর হপার কি ফিরে আসতে পারবে হকিংসে, আর কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে স্ট্রেঞ্জার থিংস সিজন 4। সিজন 4 শেষ হতে হতেই আমরা জানবো এই ভেকনা আসলে আর কেউ নয়, সে হলো হেনরি। শেষ দিকে দেখতে পাই বড় একটা ভূমিকম্পে পুরো হকিংস শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে আপসাইড ডাউনের দরজা খুলে গেছে পুরোপুরি এবং আপসাইড ডাউনের শীতল আবহাওয়া বিরাজ করছে পুরো গ্রীষ্মের ছুটিতে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভেকনা তো আগুনে পুড়ে মরে গেল, তাহলে আপসাইড ডাউন এখন কার নিয়ন্ত্রণে? আপসাইড ডাউন 1983 সালে কেন আটকে আছে, তা কেন সামনের দিকে এগোয়নি? তবে এই সিরিজের সিজন 1 এবং সিজন 2 যে ফ্লোতে এগিয়েছে, কেন যেন সিজন 3 সেই ফ্লোটা ধরে রাখতে পারেনি এবং অনেক জায়গায় বিরক্তির উদ্রেক ঘটিয়েছে। কিন্তু সিজন 4 সব কিছু ছাপিয়ে গেছে। যে নোটে সিজনটা শেষ করেছে তা আলাদা একটা গুজবাম খেলিয়ে দেয়। আপনারা কি দেখেছেন 4 সিজনের এই স্ট্রেঞ্জার থিংস? যদি না দেখে থাকেন আমি হাইলি রিকমেন্ড করব সিরিজটা আপনারা দেখুন, দারুণ কিছু হয়েছে, দারুণ। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।